সবার সাথে আপডেটেড থাকতে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আম্মু প্রথমে বুঝতেই পারল না কেন সেই মহিলাটি আম্মুর কোলের বাচ্চাটিকে চাইছে আদর করার জন্য। মনে হচ্ছে না তাহলে কি চায় এই বামন মহিলাটি? আম্মু সেদিন বোঝেনি, এখন বোঝে। সেই রাতের পর কি এক অভিশাপ নেমে এসেছিল আমার জীবনে। অনেক দিন ধরে এই আমার বিয়ের কথা বাঁকাবাকি হওয়ার পরও বিয়ে ভেঙে যাচ্ছিল। একবার এনগেজমেন্ট পর্যন্ত করালো ব্যাপারটা। বিয়ের কদিন আগে ফোটানো চায়ের পানি পড়ে ঝলসে যায় আমার সেই আঙুলটি যেখানে বিয়ের আংটি পরানো হয়েছিল। আজ আবার শুনতে পাচ্ছেন সত্যটা। আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে, ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। গাড়ির উইন্ডো গ্লাস নামানোর সাথে সাথেই একটা পচা গন্ধ নাকি এলো। সেই মহিলাটি জানালার ভেতর দিয়ে ওনার মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তার সোনালি চুলগুলো আব্বুর কাঁধ ছুঁয়ে গেল। সে আমার দিকে ওনার লম্বা হাড় ঝিরঝিরে আঙুল দিয়ে ইশারা করে আব্বুর দিকে তাকিয়ে বলল, এখন মাহানুরকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে তৈরি রেখো বাচাদ। তার কণ্ঠস্বর ছিল ভাঙা আর ভ্যাসভ্যাসে, যেন বহু দূর থেকে ভেসে আসছে। কে সেই সোনালি চুলের বামন মহিলা? আমার নাম মাহানুর। আমি যদি বলি যে আমার জন্মের আগে থেকেই আমার উপর এক জিনের ছায়া বা আমি পজেসড ছিলাম, তাহলে মোটেও সেটা ভুল বলা হবে না। আমার আম্মু বিয়ের পর যে বাড়িতে বউ হয়ে এসেছিলেন সেই পরিবারটি খুব বেশি বড় ছিল না। আমার দাদুর 3 ছেলে ছিল। বড় 2 ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর দাদি বাড়ির ওপরের 2টি ফ্লোর বড় 2 ছেলেকে দিয়ে তাদের এক প্রকার আলাদা করে দিয়েছিলেন। সেই হিসেবে এই 3তলা বাড়িটির নিচতলা আমার আব্বু আর আম্মুর ভাগে পড়েছিল, যেখানে আমার দাদি আম্মুর সাথেই থাকতেন। আমার আব্বু ছিলেন সেই সব পুরনো ধাজের পুরুষদের মতো, যারা সংসারের কোনো সমস্যা বা জটিলতা ততক্ষণ বুঝতে চাইতেন না যতক্ষণ না পানি মাথার ওপর দিয়ে গুড়িয়ে যায়। আমাদের দাদি আব্বুকে এক প্রকার আঁচলে বেঁধে রেখেছিলেন। ছেলেবেলা থেকে অতিরিক্ত আদর আর ভালোবাসা দিয়ে দাদি আব্বুকে জীবনে কঠিন বাস্তবতা ও কঠোরতা থেকে একদম উদাসীন করে তুলেছিলেন। আব্বু মায়ের কথার বাইরে এক চুলও নড়তেন না। দাদির স্বভাব ছিল এমন যে তিনি বাইরের কাজগুলো নিজের হাতে সামলাতেই পছন্দ করতেন। অন্য কারো কেনাকাটা বা অন্য কারো পছন্দ করা জিনিস ওনার কখনোই মন মতো হতো না। তাই দাদি যেখানেই যেতেন আম্মুকে নিয়ে যেতেন। এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে বহু বছর আগে। একদিনের কথা, আমাদের দাদি বাজার থেকে কিছু ওড়না রং করাবেন বলে ঠিক করলেন। যেমন ভাবা তেমন কাজ। তিনি আম্মুকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হলেন। দাদির বাসা থেকে মার্কেটের দূরত্ব খুব একটা বেশি ছিল না, আবার একদম কাছেও ছিল সেটাও বলা যাবে না। সাধারণত রিকশায় যাওয়া আসা করতে হতো, কিন্তু সমস্যা হলো সেদিন শহরে ছিল ভয়াবহ পিকেটিং আর হরতাল। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া বা রিকশা কিছুই চলছিল না। তাই বাধ্য হয়ে দাদি আর আম্মুকে পায়ে হেঁটেই মার্কেটে যেতে হয়েছিল। প্রচণ্ড গরমের দিন ছিল। একে তো রোদের তীব্র তাপ, তার উপর হেঁটে হেঁটে মার্কেটে যাওয়া এবং কাজ শেষ করে ফেরা, সবকিছু মিলিয়ে দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ফেরার পথে ওনারা দুজনেই গরমে আর তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। তখন দাদি আর আম্মু সিদ্ধান্ত নিলেন যে রাস্তার ধারের কোনো দোকান থেকে একটু দুধ, সোডা বা ঠান্ডা কিছু পান করবেন। ওনারা এমন একটি দোকানের সামনে দাঁড়ালেন যার ঠিক পাশেই ছিল আবর্জনার এক বিশাল স্তূপ। ময়লার দুর্গন্ধে সেখানে টেকা দায় ছিল, কিন্তু তৃষ্ণার্ত থাটায় ওনারা অতটা খেয়াল করেননি। আমার আম্মুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে। তিনি সারাক্ষণ আতর বা সুগন্ধে ব্যবহার করতে পছন্দ করতেন। গায়ে দামি পারফিউম আর আতরের সুবাস সবসময় থাকত। ওনারা যখন সেই দোকানের সামনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং ঠান্ডা পানীয় পান করছিলেন, ঠিক তখনই মাগরিবের আজান শুরু হয়ে গেল। চারপাশে দিনের আলো নিভে গিয়ে ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দোকানদার দেখল যে 2 মহিলা গরমে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়েছেন। তাই তিনি দয়ার বশবর্তী হয়ে দোকানের সামনে 2টি প্লাস্টিকের চেয়ার বেঁধে দিলেন। আম্মু আর দাদি যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলেন, তাই ওনারা কৃতজ্ঞ ভরে সেই চেয়ারে বসে পড়লেন। পানীয় খাওয়া শেষ হলে দোকানদার তাদের বাড়ি ফেরার জন্য একটি শর্টকাট রাস্তার খোঁজ দিলেন। উনি বললেন, আপনারা মেইন রোড দিয়ে ঘুরে না গিয়ে এই গলি দিয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবেন। দোকানদার যে শর্টকাট রাস্তাটি দেখিয়ে দিয়েছিল সেটি মূলত একটি সরু এবং অত্যন্ত নোংরা গলি। গলির দুপাশে ছিল ময়লা আর আবর্জনায় ছড়াছড়ি। কিন্তু দাদুর মাথায় তখন নামাজের চিন্তা। তিনি মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইলেন। তাই তিনি দোকানদারের দেখানো সেই শর্টকাট পথেই হাঁটা শুরু করলেন।
আম্মু বলেন সেই সময় তিনি নাকের ওপর ওড়নার কাপড় চেপে ধরে সেই দুর্গন্ধযুক্ত নোংরা গলি দিয়ে হাঁটছিলেন। গলিটি ছিল বেশ অন্ধকার এবং জনমানবহীন। হঠাৎ করেই আম্মুর মনে হলো কেউ যেন ওনার পিঠের ওপরে সজোরে থাবা বা থাপ্পড় বসিয়ে দিল। আঘাতটা এতটাই ভারী আর তীব্র ছিল যে আম্মু চমকে উঠলেন। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কারণ গলিটা সেই মুহূর্তে একদম শুনশান ছিল। আশপাশে কোনো মানুষজন ছিল না। পিঠে সেই ভারী হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই আম্মুর শরীর দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করল। ভয়ের এক শীতল স্রোত ওনার শির দ্বারা বেয়ে নেমে গেল। আম্মু ঝটপট এদিক ওদিক এবং পেছন ফিরে তাকালেন, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে কাউকেই দেখা গেল না। কোনো মানুষ, কোনো প্রাণী, কিচ্ছু না, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। এদিকে দাদি বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। আম্মু নোংরা আর আবর্জনা বাঁচিয়ে যতটা দ্রুত সম্ভব দাদির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিলেন। দাদি যেন ঠিক ততটাই দ্রুতগতিতে আরও সামনে এগিয়ে যাচ্ছিলেন। আম্মুর মনে হচ্ছিল এই গলি যেন আর শেষ হতেই চাইছে না। রাস্তার নোংরা পরিবেশ, সন্ধ্যার অন্ধকার আর পিঠের ওপর সেই অদৃশ্য হাতের স্পর্শ সব মিলিয়ে আম্মুর দম বন্ধ হয়ে আসছিল। আম্মুর তখন আফসোস হচ্ছিল কেন ওনারা ওই দোকানদারের কথা শুনে এই অদ্ভুত গলি দিয়ে আসতে গেলেন। অবশেষে গলিটা শেষ হলো। দাদি হন হন করে দ্রুত পায়ে সামনে হেঁটে যাচ্ছিলেন, আর আম্মু ওনার পেছনে পেছনে দৌড়ানোর মতো করে হাঁটছিলেন। আম্মু বেশ কয়েকবার চেষ্টা করলেন দাদিকে ডাকার জন্য, যাতে দাদি একটু দাঁড়ান বা আস্তে হাঁটেন, কিন্তু অদ্ভুত এক কারণে আম্মুর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল কেউ যেন ওনার গলাটা চেপে ধরে রেখেছে। অনেক কষ্টে আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে সেই রাস্তা শেষ হলো, এবং ওনারা যখনই নিজেদের বাসার গলিতে প্রবেশ করলেন তখনই আম্মুর মনে হলো যেন ওনারা দাদির মাঝখানে সেই বিশাল দূরত্বটা হঠাৎ করেই কমে এসেছে। অথচ গলিটা পার হওয়ার সময় মনে হচ্ছিল দাদি মাইলের পর মাইল দূরে চলে যাচ্ছেন। দাদি আর আম্মু প্রায় একই সময়ে বাড়ির গেটে পৌঁছালেন। আম্মুর গলা তখন ভয়ে আর আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরে ঢুকে এক গ্লাস পানি খেয়ে একটু ধতস্থ হয়ে আম্মু দাদিকে জিজ্ঞেস করলেন, আম্মা, আপনি তো একবারও পেছনে ফিরে দেখলেন না যে আমি আপনার সাথে আছি কিনা? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। দাদি অবাক হয়ে বললেন, আরে তুমি এসব কি বলছো? তুমি তো আমার সাথেই ছিলে, আমার ঠিক পেছনেই। আমি তো অনুভব করছিলাম তুমি আসছো। দাদর এই কথা শুনে আম্মু অবাক হয়ে গেলেন। দাদি তখন নামাজের তাড়া ছিল বলে তিনি হয়তো ততটা খেয়াল করেননি, কিন্তু আম্মুর শরীর তখন ভেতর থেকে ভেঙে আসছিল। তিনি নিজের শারীরিক অবস্থা দেখে নিজেই অবাক হচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই আম্মুর শরীরে প্রচণ্ড জ্বর এলো। জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে আম্মুর শীতে ঠকঠক করে কাঁপছিলেন। থার্মোমিটারে মাপা হলে দেখা গেল 103 বা 4 ডিগ্রি জ্বর। দাদি বাসার অন্যরা আম্মুর মাথায় জলপট্টি দিলেন, ঠান্ডা পানি দিয়ে গা মুছিয়ে দিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। ডাক্তার দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, তবুও জ্বর কমার কোনো নামগন্ধ নেই। কোনো ওষুধই যেন কাজ করছে না শরীরে। টানা 3 দিন পর্যন্ত আম্মুর এই ভয়াবহ জ্বর ছিল। এই 3 দিনের মাথায় জ্বরের ঘোরে অর্ধচেতন অবস্থায় আম্মু এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, যা বাস্তব নাকি কল্পনা তা বোঝা দেয়। তিনি দেখলেন তিনি একটি হাসপাতালের বেডে শুয়ে আছেন। উনার কোলে একটি ফুটফুটে বাচ্চা। আম্মু সেই বাচ্চাটির দিকে তাকিয়ে ভীষণ খুশি। উনার মাতৃহৃদয় আনন্দে ভরে উঠেছে। ঠিক তখনই কোত্থেকে এক বামন বা খুব ছোটখাটো উচ্চতার এক মহিলা সেখানে উপস্থিত হল। সেই মহিলার চুলগুলো ছিল সোনালি রঙের এবং খুব এলোমেলোভাবে ঝরানো। চুলের কারণে ওনার মুখটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। মুখটা চুলের আড়ালে ঢাকা ছিল। সেই অদ্ভুত মহিলাটি আম্মুর কাছে এলো এবং আম্মুর কোলের সেই বাচ্চাটিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করল। প্রথম দিকে আম্মু বুঝতে পারছিলেন না যে এই মহিলা কেন ওনার বাচ্চার ওপরে চড়াও হয়েছে। তিনি ভাবছিলেন হয়তো মহিলাটি বাচ্চাটিকে আদর করতে চাইছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই মহিলার আচরণ আক্রমণাত্মক হয়ে উঠল। সে বাচ্চাটিকে জোর করে আম্মুর কোল থেকে ছিনিয়ে নিতে চাইল। আম্মু প্রাণপণ শক্তি দিয়ে তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই বামন মহিলাটি নাছোড় বাঁধা। সে বারবার ফিরে আসছিল এবং বাচ্চাটিকে কেড়ে নেয়ার জন্য ধস্তাধস্তি করছিল। আম্মু সেই আধা ঘুম আধা জাগরণ অবস্থায় বা জ্বরের ঘোরেই চিৎকার করতে শুরু করলেন।
ওনার চিৎকার শুনে বাসার সবাই দৌড়ে এলো। আম্মুর শরীর তখন ঘামে ভেজে একাকার, চোখ মুখ ভয়ে লাল হয়ে আছে। তিনি বারবার বিড়বিড় করে বলছিলেন, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি নিতে দেব না। বাসার সবাই, বিশেষ করে আব্বু, তখন আম্মুকে শান্ত করার চেষ্টা করলেন। ওনারা বললেন, কোন বাচ্চার কথা বলছো তুমি? আমাদের এখনো কোনো বাচ্চা হয়নি, তুমি জ্বরের ঘোরে আবুল তাবুল বকছ। সেই সময় আম্মুর এই মানসিক অবস্থাকে সবাই জ্বরের প্রলাপ বলেই ধরে নেয়। ওনারা ভেবেছিলেন অতিরিক্ত জ্বরের কারণে হয়তো মস্তিষ্ক এইভাবে প্রভাবিত হয়েছে। তিনি অদ্ভুত সব জিনিস দেখছেন। 3 দিন পর আম্মুর জ্বর কিছুটা কমল বটে, কিন্তু সেই সোনালি চুলের মহিলার স্মৃতি আম্মুর মন থেকে মুছল না। আম্মু বারবার বলতেন, আমি নিজের চোখে দেখেছি, এটা স্বপ্ন ছিল না, ওই মহিলা সত্যি সত্যি এসেছিল। কিন্তু বাসার কেউ ওনার কথায় গুরুত্ব দিত না। সবাই চুক্তি দেখালো, যদি সত্যিই আসতো তবে বাচ্চাটা কোথায় যাকে সে নিতে চাইছে? তোমার তো এখনো বাচ্চাই হয়নি। অগত্যা আম্মু চুপ হয়ে গেলেন, কিন্তু মনের ভেতরে ভয়টা রয়েই গেল। সময়ের সাথে সাথে সেই ঘটনার রেশ কিছুটা কাটল। এর 3 মাস পর আম্মু আব্বুকে সেই সুসংবাদটি দিলেন, ওনাদের ঘরে নতুন অতিথি আসছে। এই খবরে সম্পূর্ণ পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। দাদি আব্বু সবাই খুশি। সময় গড়িয়ে যেতে লাগল। গর্ভাবস্থায় প্রথম কয়েকটা মাস বেশ ভালোভাবেই কাটল। কোনো উল্লেখযোগ্য ঝামেলা হলো না। সবাই ভেবেছিল পেছনের সেই খারাপ সময়টা হয়তো কেটে গেছে। কিন্তু বিপত্তিটা আবার ফিরে এলো 6ষ্ঠ মাসে। একদিন গভীর রাতে আম্মু হঠাৎ ভরভর করে ঘুম থেকে জেগে উঠলেন। বুকটা ভয়ের চোটে লাফাচ্ছিল। সম্পূর্ণ ঘর তখন অন্ধকারে ডুবে আছে, কিন্তু ঘরের যে জানালাটি রাস্তার দিকে বা গলির দিকে খোলে, সেই জানালা দিয়ে বাইরের ল্যাম্প পোস্টের আবছা আলো ভেতরে আসছিল। সেই আধো আধো অন্ধকারে আম্মু দেখলেন ওদের পায়ের কাছে সেই একই মহিলা দাঁড়িয়ে আছে। সেই ছোটখাট উচ্চতা, পরনে ধবধবে পোশাক আর সোনালি চুল। মহিলাটি আম্মুর দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, তাই ওনার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ওনার দীর্ঘ সোনালি চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়েছিল। চোখ খোলার সাথে সাথেই আম্মু তাকে চিনতে পারলেন। ভয়ে আম্মুর গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, তিনি নড়াচড়াও করতে পারছিলেন না। আব্বু পাশেই ঘুমাচ্ছিলেন, কিন্তু আম্মু তাকে ডাকতে বা ধাক্কা দিয়ে জাগাতে পারছিলেন না। আম্মু বলেন, উনার মনে হচ্ছিল তিনি যেন ওই সিচুয়েশনের মধ্যে জমে গিয়েছেন। কোনো অদৃশ্য শক্তি তাকে প্যারালাইজড করে দিয়েছে। আম্মুর চোখের সামনেই সেই মহিলাটি ধীরে ধীরে নড়ল। তার হাতের ভঙ্গি বা বাহুর অবস্থান দেখে মনে হচ্ছিল সে ওনার কোলের কোনো বাচ্চাকে ধরে রেখেছে। তারপর সে খুব ধীর পায়ে জানালার দিকে বা দরজার দিকে এগিয়ে গেল এবং আম্মুর চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। তার অদৃশ্য হয়ে যাওয়ার পরেই আম্মুর নিজের অবস্থান আম্মু ফিরে পেলেন। তিনি বুঝতে পারলেন তিনি কি দেখেছেন। এই সেই মহিলা যাকে কয়েক মাস আগে জ্বরের ঘোরে তিনি প্রথম দেখেছিলেন। পার্থক্য শুধু একটাই, তখন তিনি আধো ঘুমেছিলেন আর এখন তিনি সম্পূর্ণ জেগে। আব্বুকে ঘুম থেকে তুলে আম্মু সব কিছু খুলে বললেন, কিন্তু আব্বু বরাবরের মতোই আম্মুকে বোঝালেন, তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ। গর্ভাবস্থায় এরকম অনেক চিন্তা মাথায় আসে, এসব নিয়ে ভেবো না, ঘুমাও। আম্মু আব্বুকে কিভাবে বোঝাবেন এটা কোনো স্বপ্ন ছিল না? তিনি তো নিজের রক্তমাংসের চোখে এই দৃশ্য দেখেছেন। এই ঘটনার পর থেকে আম্মুর চেহারা ও স্বাস্থ্যের অবনতি শুরু হলো। আম্মু ছিলেন দেখতে অত্যন্ত ফর্সা, কিন্তু ধীরে ধীরে ওনার গায়ের রং কালো হতে শুরু করল। এটা কোনো সাধারণ রোদে পোড়া কালচে ভাবনা, মনে হতো যেন আগুনে ঝলসানো কোনো আভা বা ভাটার আগুনে পোড়ানো ইটের মতো তামাটে কালচে বর্ণ। ওনার সেই সুন্দর লাবণ্যময় চেহারাটা নষ্ট হয়ে যেতে লাগল। একই সাথে আম্মু ওনার কানের কাছে ফিসফিসানি শুনতে শুরু করলেন। মনে হতো কোনো মহিলার কণ্ঠস্বর খুব কাছ থেকে ওনার কানে কানে কিছু বলছে। প্রথম দিকে শব্দগুলো অস্পষ্ট ছিল, কিছুই বোঝা যেত না, কিন্তু আস্তে আস্তে শব্দগুলো পরিষ্কার হতে শুরু করল। আম্মুর প্রায়ই মনে হতো কেউ যেন ওনার কানের কাছে বারবার বলছে, মামুনি, মামানি। আম্মু অতিষ্ঠ হয়ে আব্বুকে বলতেন, শোনো, এই আওয়াজটা আমাকে ঘুমতে দেয় না, আমাকে শান্তি দেয় না।
আব্বু বিরক্ত হয়ে বলতেন, এসব তোমার মনের ভুল, ডাক্তার দেখাও আর বিশ্রাম নাও। দাদি বা আব্বু কেউই আম্মুর এই মানসিক বা শারীরিক যন্ত্রণাকে আমল দিলেন না। ওনারা ভাবতেন প্রেগন্যান্সির সময় হরমোনাল চেঞ্জের কারণে এইসব হয়েই থাকে। অবশেষে সেই দিনটি ঘনিয়ে এলো। ডাক্তার আম্মুকে যে ডেট দিয়েছিলেন তার ঠিক 1 সপ্তাহ আগের মাথা। তখন বর্ষাকাল ছিল। ঢাকা শহরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দিন ছিল মঙ্গলবার। আকাশ কালো মেঘে ঢাকা। সকাল থেকে সূর্যের দেখা নেই। বিকেলের দিকে বৃষ্টির জোর আরও বেড়ে গেল। অবস্থা এমন হলো যে ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেল। ড্রেনের নোংরা পানি উপচে রাস্তা ডুবে যেতে লাগল। এমনকি নিচু এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকতে শুরু করল। আমাদের দাদির বাসাটা অবশ্য একটু উঁচুতে ছিল, তাই ঘরে পানি ঢোকেনি, কিন্তু চারপাশের অবস্থা ছিল ভয়াবহ। হঠাৎ করেই আম্মুর পেন ওঠা শুরু হলো। সময়টা ছিল খুবই খারাপ। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, রাস্তায় বুক সমান পানি। এমন অবস্থায় আম্মুকে কিভাবে হাসপাতালে নেওয়া হবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। কোনো রিকশা, সিএনজি বা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। আব্বু দিশেহারা হয়ে এদিক ওদিক ফোন করতে লাগলেন। অবশেষে অনেক কষ্টে একটা গাড়ির ব্যবস্থা হলো, কিন্তু রাস্তায় বেরিয়ে পদে পদে বিপদে পড়তে হলো। কোথাও পানি এত বেশি ছিল যে মনে হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ির সাইলেন্সার পাইপে পানি ঢোকে, বাইক বন্ধ হয়ে রাস্তার মাঝে মানুষ দাঁড়িয়ে আছে, এমন দৃশ্য চারিদিকে। আম্মু বলতেন, সেদিন রাতে আমার মনে হয়েছিল আমি আর বাঁচব না। এদিকে অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে এই প্রাকৃতিক দুর্যোগ। আমার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য রকম ছিল। আমাকে এই পৃথিবীতে আসতেই হতো। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অবশেষে আম্মু আমাকে জন্ম দিলেন। কিন্তু আমাকে যখন নার্স বা ডাক্তাররা আম্মুর কোলে দিলেন, তখন আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি দেখতে না আম্মুর মতো হয়েছিলাম না আব্বুর মতো। আমার গায়ের রং ছিল ধবধবে ফর্সা, আর তার চেয়েও বড় কথা, আমার মাথায় ছিল সোনালি রঙের চুল। আমাদের পুরো বংশে দাদির দিকে বা নানুর দিকে কারো সোনালি চুল ছিল না। সবাই কালো চুলের অধিকারী। এই সোনালি চুলওয়ালা বাচ্চা দেখে আম্মু বিস্মিত হয়েছিলেন। তখন আম্মু ওষুধের প্রভাবে কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ওনাকে হাসপাতালের কেবিনে বা ওয়ার্ডে শিফট করা হয়েছিল। আমি ওনার পাশেই একটি ছোট বেড বা কটে শুয়েছিলাম। হঠাৎ আমার চোখ খুলে গেল। ওনার দৃষ্টি আমার দিকে পড়ল। উনি যা দেখলেন তাতে ওনার রক্ত হিম হয়ে গেল। উনি দেখলেন সেই সাদা পোশাক পরা ছোটখাট সোনালি চুলের মহিলাটি আমার কটের উপরে ঝুঁকে আছেন। ওনার সোনালি চুলগুলো আমার কটের ভেতর পর্যন্ত পড়েছে, আর সেই চুলের কয়েক গোছা আমার ছোট্ট শরীরটাকে স্পর্শ করছে। এবার আম্মু মহিলাটির মুখ স্পষ্ট দেখতে পেলেন। ওনার গায়ের রং ছিল একদম ফ্যাকাশে সাদা, তবে সেটা কোনো জীবিত মানুষের ফর্সা রং নয়, বরং মর্গে রাখা মৃতদেহের মতো নীলাভ সাদা, ঠিক যেন অনেক দিন ধরে বরফের মধ্যে রাখা কোনো লাশ। এতদিন আম্মু তাকে শুধু ছায়ার মতো বা পেছন থেকে দেখে এসেছিলেন, কিন্তু আজ এই প্রথম তিনি তাকে সামনাসামনি দেখলেন। বাড়ির মালিক প্রথম দিকে খানিকটা আপত্তি করলেও শেষমেশে রাজি হয়ে যান। তো প্রথম 1 মাস আমাদের কোনো সমস্যা হয়নি, দিনগুলো খুব স্বাভাবিকভাবেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার রুমমেটের মা অসুস্থ হয়ে যাওয়ায় 15 দিনের জন্য তারা দেশের বাড়ি নোয়াখালীতে চলে যান। আমার একা থাকার অভ্যেস নেই, কিন্তু নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিলাম। 15 দিনই তো চলে যাবে, অথবা যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি বাসায় অর্থাৎ গাজীপুরে চলে যেতে পারবো। কিন্তু আমার রুমমেট যাওয়ার 2-3 দিনের মাথায় এমন একটা ঘটনা ঘটে যা আমার কাছে কোনোভাবে স্বাভাবিক বলে গণ্য হয়নি। তো আমার রুমমেট যাওয়ার 2 দিন পর সম্ভবত রাতের সময় আমি ফোন ইউজ করছিলাম। এমন সময় আমি হঠাৎ করেই কুকুরের ডাক শুনতে পাই। স্পষ্টত বোঝা যাচ্ছিল যে শব্দটি একটি কুকুর করছে, এবং এই ধরনের ঘটনাগুলো খুবই সাধারণ। কিন্তু আমার খটকা লাগলো তখন যখন আমি বুঝতে পারলাম যে কুকুরটা সজোরে চেঁচিয়ে যাচ্ছে, এবং শব্দ শুনে মনে হচ্ছে যেন শব্দটি বিল্ডিংয়ের ভেতরেই হচ্ছে, এবং আমি আমার বাসার মেইন দরজাটি খুললেই আমি কুকুরটিকে দেখতে পাবো। কিন্তু তা কি করে সম্ভব? এখন তো রাত 11টা বাজে, এবং এই বিল্ডিংয়ের মেইন দরজা রাত 10টার মধ্যে বন্ধ করে দেয়া হয়, এবং কোনো ইমার্জেন্সি ছাড়া এই দরজা খোলা হয় না। আর মেইন গেটেও তো এমন কোনো ছোটোখাটো ফাঁকা জায়গা নেই যার ভেতর দিয়ে কুকুর ভেতরে চলে আসতে পারে। সাহস করে এই গেটের বাইরে কি হচ্ছে তা দেখতে চাই।
আমাদের বাসার মেইন গেটের সাথে কেচি গেট ছিল, তো আমি কেচি গেটটা খুলে শুধুমাত্র দরজাটা খুলে বাইরে উকি দেই, এবং যা দেখলাম প্রায় 2 ফুট লম্বা একটা কুকুর আমার দরজার দিকে মুখ করে গ্যারাজের সামনে দাঁড়িয়ে আছে। কুকুরটি ততক্ষণে চুপ হয়ে গেছে এবং স্ট্রেট 5 মিনিটস আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমি কি বলবো, এমন অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা আমি আগে কখনো ফেস করিনি। মনে হচ্ছিল যেন কুকুরটির চোখের পলক ফেলছে না। আমি কুকুরটিকে দেখে চোখ সরিয়ে নিলাম। বিল্ডিংয়ের মেইন দরজাটি চেক করলাম, সেটি বন্ধ আছে কিনা। দরজাটি বন্ধ ছিল এবং সেখানে একটি তালা ঝুলছিল। তখন আমি আবার কুকুরটির দিকে তাকালেই আমার সেই চাহনি এক আশ্চর্য রকমের ভয় ধরিয়ে দেয়, এবং আমি আমার বাসার মেইন গেটের দরজাটা বন্ধ করে দেই। খাটে গিয়ে বসে পড়ি। আমি প্রায় 10 থেকে 20 মিনিট ওয়েট করি এবং খেয়াল করি যে কুকুরটি আর কোনো শব্দ করছে না। আমি দরজা হালকা ফাঁক করে বাইরে দেখার চেষ্টা করি এবং দেখি কুকুরটি সেখানেই সেভাবেই দাঁড়িয়ে আছে। তো এই ঘটনার 2 দিন পর বর্ষাকাল ছিল, বাইরে সামান্য ঝড় বৃষ্টি। এমন সময় আমি আমার কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করছিলাম। এমন সময় আমি হঠাৎ খেয়াল করলাম একটা কাক খুব উচ্চ স্বরে ডাকছে। শুনে মনে হচ্ছে যেন কাকটি আমাদের বারান্দায় বসে আছে। আমি ভাবলাম হয়তো ঝড় বৃষ্টির দিন, তাই কাকটি আশ্রয় নিয়েছে। তাই আমি ঘটনাটি খুব স্বাভাবিকভাবে নেই এবং আমি আমার কাজে মনোযোগ দেই। আমার কাজ শেষ হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তখন বাইরে ঝড় বৃষ্টি প্রায় নেই বললেই চলে এবং চারিদিকে নিস্তব্ধ। তখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং হঠাৎ খেয়াল করি যে আমার বারান্দা থেকে কাকের ডাকটা আবার শোনা যাচ্ছে। আমি আমার বারান্দায় গেলাম, কাকটিকে তাড়িয়ে দেব কিনা তাই ভাবছিলাম, কেননা এই কাকের ডাকে আমার ঘুম হবে না। কিন্তু আমি যখন বারান্দার দরজাটি খুলে বাইরে তাকাই, কি, কাক কোথায়? কাকটি উড়ে যেত যদি আমি শব্দ শুনতে পেতাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কোনো কাক বা পোকামাকড় কোনো কিছুই ছিল না। তার ঠিক পরদিন থেকে আমি খেয়াল করি আমাদের ওয়াশরুমের আয়নায় লম্বা একটি হাতের ছাপ, কিন্তু তখনও ঘটনাটি গুরুত্ব দেইনি। ভাবলাম হয়তো হাত দিয়ে কখনো দাগ লেগে গেছে, কিন্তু রহস্যজনকভাবে ওই হাতের ছাপগুলো পরিষ্কার করার পরেও বারবার দেখা যেত। এই ঘটনাগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগতো। আমি আগে কখনো এরকম ঘটনার সম্মুখীন হইনি, তাই আমি আসলে ভেবে পাচ্ছিলাম না কি করা উচিত। আর সত্যি বলতে কি, আমি আসলে কিছুটা চাপা স্বভাবের, তাই বাসায় কোনো কিছু শেয়ারও করিনি, না কোনো বন্ধুবান্ধবের সাথে, না বাসার সাথে। আমি সিদ্ধান্ত নেই যে আমি গাজীপুরে আমার বাসায় যাব এবং আমি সেখানে আমার বান্ধবী ও তার মাকে না দেখা পর্যন্ত থাকব। তাই আমি যেদিন যাব বলে সিদ্ধান্ত নেই, তার আগের দিন ব্যাগ গোছাতে থাকে এবং ব্যাগ গোছাতে গোছাতে প্রায় 10টা বেজে যায়। বলে রাখি হাতের ছাপের কথা, এটা কিন্তু নিয়মিত দেখা যেত এবং এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলেও আমি কেন জানি না কাউকে বলতাম না। তো যাই হোক, সময়টা ছিল বর্ষাকাল, বাইরে বৃষ্টি পড়ছিল। এমন সময় আমার কাছে মনে হলো যেন বাইরে কোথাও একটা গোঙানির মতো শব্দ হচ্ছে। শব্দটা খুবই অস্পষ্ট ছিল কিন্তু তীব্র। মনে হলো উপরের কোনো ফ্ল্যাট থেকে শব্দটা আসছে। বাড়িতে যখন কোনো মানুষ মারা যায় তখন মহিলারা যেমন বিলাপ করে, অনেকটা সেই রকম। আমার সাথে গত কয়েকদিন ধরে এই রকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি ঘটনাগুলোর মধ্যে বারবার লজিক খোঁজার চেষ্টা করি। তো আমার মনে হয়েছিল 2 তলায় কেউ মারা যাওয়ায় হয়তো মহিলারা এরকম কান্না করছে, কিন্তু শব্দটা এতটাই ভয়ঙ্কর যে আমি নিজের লজিক নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তখন সত্য কথা বলতে আমার আসলে অনেক ভয় লাগছিল। তাও আমি সাহস করে দরজা খুলে আসলে বোঝার চেষ্টা করি যে শব্দটা কোথা থেকে আসছে। তো আমি বারান্দায় যাই এবং তখন আমার হঠাৎ মনে হয় শব্দটা অনেক দূরে চলে গেল। এর একটু কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল যেন শব্দটা আমার মাথা চিড়ে খাচ্ছে। শব্দটা এত তীব্র ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে শব্দটা আমি শুনতে পাচ্ছি না। আমি বারান্দা থেকে আবার রুমে চলে আসে এবং রুমে প্রবেশ করার সাথে সাথে আমার মনে হলো যেন শব্দটা আবার আগের জায়গায় ফিরে এসেছে এবং খুব তীব্র সেই শব্দ। সত্যি বলতে আমার তখন মাথায় বালিশ চাপা দিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। তো পরের দিন সকালে আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সকাল সকাল গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেই। আমি মিরপুর থেকে একটি বাসে উঠে গাজীপুরে যাই। বাসে বসে থাকার সময় আমি কোমরে হালকা ব্যথা অনুভব করি, কিন্তু আমি সেটা খুব একটা গুরুত্ব দেই না, কেননা বেকায়দাভাবে ঘুমানোর জন্য হয়তো ব্যথাটা হয়েছে। গাজীপুরে যাওয়ার পর আমার মা আমাকে দেখে খুব খুশি হন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন। সেদিন রাতে ডিনার করে আমি আমার মা ছোট বোন এক রুমে বসে গল্প করছিলাম। এমন সময় আমি ব্যথাটা আবার অনুভব করলাম এবং আমি আমার মাকে ব্যাপারটা জানালাম। মা আসলে কি হয়েছে ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করেন এবং তিনি অবাক হয়ে আমাকে জানান যে আমার কোমরে একটি বড় কালো দাগ। দাগ না ক্ষত বললে ভালো হয়, কেননা মনে হচ্ছিল যেন একটা বস্তু দিয়ে আমাকে আঘাত করা হয়েছে।
মা আমার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যান এবং আমাকে সবকিছু বলতে বলেন। আমিও মাকে গত কয়েকদিন যা যা ঘটেছে সব বলি। তিনি খুবই দুশ্চিন্তা করছিলেন। যাই হোক, আর বিলম্ব না করে আমাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে যান। তাকে সব কিছু জানানো হয়। তখন তিনি আমাকে জানান ওই বাসায় হয়তো কোনো অতিপ্রাকৃতিক কোনো একটা জিন বা কিছু আছে। যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, বাসায় খুব একটা নামাজ কালাম পড়া হতো না, ধর্মচর্চা হতো না। এই জন্যই হয়তো তারা আমাকে ভয় দেখিয়েছে। তিনি আমাকে নিয়মিত নামাজ পড়তে বলেন এবং বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন, আর সম্ভব হলে বাসা পাল্টে ফেলতে বলেন। আমি হুজুরের কথা ফলো করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই বাসায় আমার সাথে আর খারাপ কোনো কিছু ঘটে না। আসলে আমি মিরপুরে যতগুলো বাসায় থেকেছি, প্রত্যেকটি বাসাতেই এই রকম কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ইভেন আমার মিরপুরের ফ্রেন্ডরাও বলে যে এখানে নাকি এই রকম ঘটনা অহরহই ঘটে। তবে আমার সাথে আরও কিছু ঘটনা ঘটলেও এই ঘটনাগুলো মূলত আমার কাছে ছিল খুবই ভয়ানক। যদিও সিচুয়েশনগুলোতে নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু এখন যখন ঘটনা মনে পড়ে সত্যিই ভয় লাগে। এই ছিল আপুর ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলে। লুকোচুরি। তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এখন একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাদের আজকের এই এপিসোডটি শেয়ার করুন বন্ধুর সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের সাথেও যুক্ত থাকতে পারেন। আর ঘটনা পাঠাতে আমাদের ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন itshbdboss402@gmail.com। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন সাবধানে থাকবেন, কারণ সব ছায়া ঘুমায় না।